ম্যাম, গিফট করছেনই এগুলো, প্লিজ আমাকে যেতে দেন। আর আমি এসব করতে পারবো না। দেখেন আঙ্কেল, আন্টি আমাকে অনেক বিশ্বাস করে, আমি তাদের বিশ্বাস ভাঙতে পারবো না। দেখ বাল, রাখ তো তোর বিশ্বাস। আমি যা করছি চুপচাপ করতে দে, না হলে তোকে এই চাকরি থেকে বের করে দিব, সঙ্গে তোর মাকেও। ম্যাম, আপনি এসব কি শুরু করেছেন বলেন? চাইলেই তো বিয়ে করে স্বামীর সাথে এসব করতে পারেন। আঙ্কেল তো আপনাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বিয়ে? তাও আবার আমি? অসম্ভব। এই জীবনে আমি আর বিয়ে করেছিলাম না। বড় আপুকে দেখে আমার করুণা হয়। আর আমি কি না বিয়ে করে নিজের জীবন নষ্ট করব? তা একদমই না। ইচ্ছে হলে তোর সাথে করব এসব। দেখেন ম্যাম, এইসব করা অনেক পাপ। এর থেকে বিয়ে করে স্বামীর সঙ্গে যথেষ্ট তত আনন্দ করবেন, তখন কিছুই হবে না। প্লিজ আমাকে যেতে দেন এখন। থাক, মা বাবার সামনে কত অভিনয় করে গেলাম তোর সাথে এটা করব বলে, আর তুই কেন এরকম করছিস? ভালো হবে না বলছি। আব্বু আম্মু আসলে উল্টাপাল্টা বলে তোকে আর তোর মাকে কাম থেকে বের করে দিব। সরি ম্যাম, আমি আর 5টা ছেলের মতো নই। আমি কাজ করতে পারবো না। এখান থেকে বের করে দিলে আমি একটা না একটা কাজ জোগাড় করে নিব, সমস্যা হবে না। কথাটা বলেই স্বাধীন চলে যেতে নেবে, তখনই নেহা স্বাধীনকে পিছন থেকে টান দিয়ে খাটের উপর ফেলে দিয়ে স্বাধীনের উপর উঠে গলা চেপে ধরে বলতে লাগলো। কেন? আমি কি দেখতে সুন্দর না? দেখ কি হট ফিগার। এটা দেখে তো সব ছেলে পাগল হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আর তুই কি না আমাকে কাছে পেয়েও দূরে সরিয়ে যাচ্ছিস? তোর মধ্যে কিছু তো একটা আছে, নাকি তুই ছেলে না? ধারবাল ম্যান, আপনি যা ইচ্ছা তাই মনে করেন, সমস্যা নেই। তাও আমাকে যেতে দেন তো। বুঝতে পারছি সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা বাঁকাতেই হবে। তুই তো কিছু করবি না। দেখ, যা করার আমিই করছি। না ম্যাম, না, প্লিজ আমাকে যেতে দিন। স্বাধীনের কথা শুনে নেহা ধীরে ধীরে স্বাধীনের ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। প্রায় 5 মিনিট পর নেহা স্বাধীনকে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগে। ম্যাম, আপনি মানুষ না অন্য কিছু? কেউ কাউকে এভাবে কিস করে? আর একটু হলেই তো মরে যেতাম। এখন ছাড়েন, ছেড়ে দেন আমাকে। দেখ, এত কিছু করার পরেও দেখছি তোর কোনো ফিলিংসই উঠছে না, বুঝতে পারছি। তুই ওইটা যেটা ভাবছি, না হলে কেউ এইরকম করে না। সর, যা এখান থেকে এখন। হ্যাঁ ম্যাম, আপনি যা ভাবছেন আমি ওইটাই। এখন ওঠেন আমার উপর থেকে, যেতে দেন তো। তোকে যেতে দিতে পারি, বাট একটা শর্ত পূরণ না হলে যেতে দেব না। হ্যাঁ বলেন, এরপর আমাকে এখান থেকে যেতে দেন প্লিজ। আমি সব করতে পারবো না। আমি চাই না কোনো মেয়ের জীবন নষ্ট করতে। হয়েছে, তোকে অভিনয় করতে হবে না। তোরা অনেক অভিনয় করতে জানিস। জানিস ছেলে মানুষ মানে অভিনয়ের জন্য সেরা। ম্যাম, জানি না আপনি এরকম কথা বলছেন কেন, বাট সব ছেলে এক হয় না, যেরকম সব মেয়ে এক হয় না। ভালো মন্দ মিলে এই পৃথিবী, বুঝলেন? কথা তো এমন ভাবে বলতে শিখেছিস যা বলার মতো না। আর যা, রুম থেকে চলে যা। আর কেউ যেন এসব জানতে না পারে। কথাটা বলেই নিহার স্বাধীনের উপর থেকে উঠে দাঁড়ায়। স্বাধীন নেহার কাছ থেকে ছাড়া পেয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে নিচে চলে যায়। নেহা স্বাধীনের যাওয়ার দিকে তাকিয়ে হাসতে লাগে। তার রুমে থাকা মিনি ফ্রিজ থেকে ড্রিঙ্কসের বোতল বের করে খেতে লাগে। অন্যদিকে স্বাধীন। নেহা ম্যামের আবার কি হলো? আজ হঠাৎ এরকম করছে কেন? কিছু তো বুঝতে পারছি না। দেখভাল সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আর নেহা ম্যামের কাছ থেকে দূরে দূরে থাকতে হবে। যা শুরু করেছে, যদি উল্টাপাল্টা কিছু হয়ে যেত আর আঙ্কেল আন্টি বা অন্য কেউ দেখে ফেলতো, তখন কি হতো? বাবা, তুই এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? এইভাবে নেহা মামুনের রুমে গিয়েছিলি কি কারণে? ডেকেছিল তোকে? এত তাড়াতাড়ি চলে আসলি যে? ও মা, তুমি আর বলো না, একটা পোকা বাথরুমে ছিল, ওটা দেখে ভয় পেয়েছে, তাই আর কি ডেকেছিল। কিন্তু তোকে এরকম দেখাচ্ছে কেন? গা ঘেমে গিয়েছে। আর ঠোঁটে কি?
কথাটা বলে স্বাধীনের মা স্বাধীনের ঠোঁটে হাত দিতে যাবে, অমনি স্বাধীন দূরে গিয়ে দাঁড়ায়। কি রে, কি হলো তোর? এভাবে পিছিয়ে সরে গেলি কেন? আর দেখি তোর ঠোঁটে কি লাল লাল লেগে আছে, রক্ত নাকি ঠোঁট কেটে গিয়েছে আবার? না মা, রক্ত হতে যাবে কেন? জানি না, কি যেন কিভাবে যে লাগলো। দেখি এদিকে আয় তো, ঠোঁটে কি লেগেছে? না মা, দেখতে হবে না, থাকো তুমি। বাহিরে গাড়িটা অনেক ময়লা হয়ে আছে, ধুতে হবে। দেখ, তুই আমার সঙ্গে একদমই চালাকি করবি না। আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমাকে নয়। আমি ভালোভাবে বুঝতে পারছি, আর যা করছিস একদমই ঠিক করছিস না। নেহার বাবাকে তো ভালো করেই জানিস, ওরা অনেক ভয়ঙ্কর। দেখ বাবা, তুই আমার একমাত্র ছেলে, তোকে নিয়ে আমার যত আশা। প্লিজ বাবা, কিছু উল্টাপাল্টা করিস না। তুই মরে গেলে কিন্তু আমি মরে যাব। মা, তুমি এগুলো কি বলো? আর উল্টাপাল্টা মানে দেখো, তুমি যা ভাবছো একদমই ভুল। ভুল হলেই ভালো হয়। যা গিয়ে কাজ কর মনোযোগ দিয়ে, একটু পর নেহার বাবা চলে আসবে। নেহার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনি, কিন্তু কোনো প্রত্যুত্তরই দেয় না। এরপর নেহা তার রুমে চলে যায়। স্বাধীন মা চিন্তিত হয়ে তাদের থাকতে দেওয়া রুমে কি বসে চিন্তা করতে লাগে। অন্যদিকে স্বাধীন গাড়ি পানি দিয়ে পরিষ্কার করতে লাগে। নেহা বেলকনিতে এসে দাঁড়ায়। স্বাধীনকে এরকম অবস্থায় ড্যাপ ড্যাপ করে তাকিয়ে দেখতে লাগে, আর ঠোঁট জিহ্বা দিয়ে স্লাইড করতে লাগে। স্বাধীন উপরের দিকে তাকিয়ে নেহাকে এরকম করতে দেখে ভয় পেয়ে দৌড়ত গাড়ি পরিষ্কার করে রুমে চলে যায়। বাবা, এই নে, এখানে বেশ কিছু টাকা আছে। তুই এই টাকাগুলো নিয়ে গ্রামে চলে যা। তোর মামাকে ফোন দিয়ে বলে দিয়েছি, তোর মামা ওই দিকে সব দেখে নেবে। আমাদের যা জমি আছে ওইগুলোতে দেখাশোনা করবি, আর ওইখানে থাকবে, ওইখানেই পড়াশোনা করবে। কিছুদিন পর আমিও চলে যাব গ্রামে। মা, তুমি এগুলো কি বলছো? গ্রামে যাব কেন? আর ওইখানে গিয়ে কি করব? আমাদের তো বেশি জমি নেই, অল্প বাড়ি, ভাঙাচোরা। এর থেকে এখানে আছি, ভালো তো আছি। তোকে এইখানে থুয়ে হারানোর থেকে গ্রামে গিয়ে না খেয়ে মরে যাব, তাতেও শান্তি আছে। আমি যা বলছি তাই কর। তুই তোর ব্যাগপত্র গুছিয়ে এখনই গ্রামে চলে যা, আর আমি একদিন পরে চলে আসছি। নেহার মা বাবা ফোন করেছিল, তারা কালকে আসবে। তাদের কাছ থেকে টাকা নিয়ে আমিও চলে যাব। তোকে এখানে এক মুহূর্তও থাকতে হবে না। কেন? আর তুমি তো মামাকে ভালো করে জানো, উনি মোটেও সুবিধার মানুষ নয়। মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের নিয়ে যাচ্ছে, দেখবে কিছু তো একটা তার মাথায় দুষ্ট চিন্তা ঘুরপাক খাচ্ছে, দেখবে। দেখ বাবা, আমি তোকে যা করতে বলছি তুই তাই কর। তোর ব্যাগপত্রগুলো গুছিয়ে এখনই রওনা হয়ে যা। কাউকে কিছু জানাতে হবে না। কেউ জিজ্ঞেস করলে আমি বলে দেব। আর 2 দিন আগেই তো তোর রেজাল্ট বের হয়েছে। গ্রামে ভালো একটা কলেজে ভর্তি হয়ে নিবি। কথাটা বলে স্বাধীনের মা স্বাধীনের হাত ধরে কান্না করতে লাগে। স্বাধীন নিজেও বুঝতে পারে না তার মা এরকম করছে কেন। আচ্ছা মা, আমি যাব গ্রামে, গ্রামে যাব, কিন্তু তোমাকে এখানে রেখে যেতে পারবো না। আমার সঙ্গে তোমাকেও যেতে হবে। নেহার মা বাবা আসলে ওনাদের কাছ থেকে টাকা নিয়ে তারপরে আমি যাব। তুই এখন যা, তোকে থাকতে হবে না। কিন্তু কেন? আর তুমি আমার সঙ্গে এরকমই করছো বা কেন? দেখ, তুই আমাকে এই বিষয় নিয়ে একটাও প্রশ্ন করবি না। আমি যা বলছি তাই কর। এটুকু বিশ্বাস রাখতে পারিস যে আমি তোর ভালোর জন্যই সব কিছু করছি। স্বাধীনের মা রুম থেকে চলে যায়। স্বাধীন ভেজা শরীর নিয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ। রুমে এসে তার সকল জামাকাপড়, বই আর কাগজপত্র গোছাতে লাগে। তখনই রুমে দরজা লাগানো শব্দ হয়। স্বাধীন পেছনের দিকে ঘুরে তাকিয়ে দেখে নেহা। ম্যাম, আপনি এইখানে? আর দরজা লাগালেন কেন? দেখেন মা, এমনিতেই আমাকে নিয়ে অনেক চিন্তাই করছে। প্লিজ দরজা খোলেন। আপনি আপনার রুমে যান, আমি আসছি। এটা আমার বাড়ি, যেই রুমে খুশি সেই রুমে আমি যাব, তুই বলার কে? আর সব ব্যাগপত্র গোছাচ্ছিস, কোথায় যাবি তুই? আন্টি বলল তুই আর কাজ করবি না, গ্রামে চলে যাবি, ওইখানে তোদের কৃষি জমিতে কাজ করবি। হ্যাঁ ম্যাম,
যা শুনেছেন সব সত্যি। আর এখন রুম থেকে প্লিজ যান। মা দেখে ফেললে উল্টাপাল্টা কিছু ভাববে। আরে আন্টি কিচেন রুমে রান্না করছে, সে আর এদিকে আসবে না। আমি বলেছি বাইরে যাব, তাই সে নিশ্চিন্তে আছে। এখন আমি প্লিজ, এখন আর না করিস না। ম্যাম, কি বলছেন এসব? দেখেন আমি মোটেও ওই রকম ছেলে না। আর এমনিতেও বা তখন আপনার ঠোঁটে লিপস্টিক আমার ঠোঁটে লাগা দেখে ফেলেছিল, তার কারণেই মা আমাকে এখান থেকে গ্রামে পাঠিয়ে দিচ্ছে। এখন তো আপনি খুশি? না বেবি, এখনো খুশি হইনি। তুমি এদিকে আসো, আমাকে আদর দাও, তাহলে আমি খুশি হব। কথাটা বলে নেহা স্বাধীনের কাছে চলে আসে। স্বাধীন পিছনে যেতে লাগে। এক পর্যায়ে দেওয়ালের সাথে পিঠ লেগে যায়। নেহা বাঁকা হাসি দিতে লাগে। তোর যে হট বডি দেখলে তো যে কোনো মেয়েই পাগল হয়ে যাবে। ভয় পাচ্ছিস কেন? আমাকে দেখিয়ে দেখ, ভয় পেতে হবে না। আমি কাউকে কিছু বলবো না। এখন আর আমাকে প্লিজ আদর কর। দেখ আমার আদর পেতে, দেখ তোর আদর পেতে আমি পাগল হয়ে গিয়েছিলাম। নেহা জড়িয়ে ধরতে যাবে, তখনই স্বাধীন ওইখান থেকে দূরে সরে যায়। নেহা গিয়ে তার বুকের উপর থেকে ওড়না ফেলে দেয়। ম্যাম, আপনি কি পাগল হয়ে গেছেন? বলেন তো, কখন থেকে দেখছি এরকম করছেন? নাকি আজকে বেশি ড্রিঙ্কস করেছেন তার জন্যই এসব উল্টাপাল্টা কথা বলছেন? হ্যাট বাল, আমার তোর কাছে আসাই ঠিক হয়নি। আমি তো ভুলেই গিয়েছিলাম তুই তো ছেলে নয় ওইটা। কথাটা বলেই নেহা ফ্লোর থেকে ওড়নাটা উঠে দরজা খুলে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে যায়। স্বাধীন অবাক হয়ে যায়, এনের আবার কি হলো। তখনই স্বাধীনের রুমের দিকে তার মা আসতে লাগে। নেহাকে রুম থেকে হাসতে হাসতে বের হয়ে যেতে দেখে স্বাধীন মা রেগে যায়। রুমে এসে স্বাধীনকে খালি গায়ে শুধু প্যান্ট পরিধান করা দেখে তার রাগ আরও দ্বিগুণ হয়ে যায়। স্বাধীনের কাছে এসে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। তুই একদম তোর বাবার মতো হয়েছিস। ছি, এমন দিন দেখার আগে আমার কেন মৃত্যু হলো না? তোকে যত্ন দিয়ে ভালোবেসে এত বড় করেছি, তারপরেও তোর বাবার অভ্যাস তোর মধ্যে। মা, তুমি এসব কি বলছো? আর বাবার এরকম মানে? দেখো মা, তুমি আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে আছো। আমি জানি, জেনেও কখনো তোমাকে প্রশ্ন করিনি। স্বাধীনের কথা শুনে তার মা কান্না করতে করতে বসে পড়ে। স্বাধীন তার মার হাত ধরে দাঁড় করিয়ে সোফায় গিয়ে বসিয়ে দেয়। অন্যদিকে নেহা উপর থেকে দাঁড়িয়ে সব দেখতে লাগে। কেন যেন তার অনেক খারাপ লাগতে লাগে। তার কারণে স্বাধীনকে থাপ্পড় দিয়েছে তার মা। দেখ বাবা, আমি অনেক দিন ধরে এই বাসায় কাজ করছি। নেহার মা বাবা যতটা ভালো ততটাই খারাপ। আর তুই নেহার সাথে যা শুরু করেছিস, এর পরিণাম ভালো কিছু হবে না, এটা আমি জানি। তাই আমি চাই না তুই আমার কাছ থেকে দূরে চলে যা। তোর কারণে আজ আমি বেঁচে আছি। দেখ, প্লিজ যা করছিস ওইখানেই সমাপ্ত দিয়ে এখান থেকে তুই তোর গ্রামে মামার কাছে চলে যা। আর আমাকে এ নিয়ে একটা প্রশ্ন প্লিজ করবি না তুই? আচ্ছা মা, ঠিক আছে, গ্রামে চলে যাচ্ছি। আর তুমি কালকে চলে এসো। ছেলের এমন কথা শুনে স্বাধীন মা স্বাধীনের কপালে চুমু দিয়ে হাসি মুখে রুম থেকে চলে যায়। তারপর স্বাধীন ব্যাগপত্র গুছিয়ে নেয়, নিজেকে পরিপাটি করে স্বাধীন তার মার কাছ থেকে টাকা নিয়ে বিদায় জানিয়ে বের হতে যাবে। এমন সময় নেহা বেলকনিতে দাঁড়িয়ে সব দেখে। স্বাধীনের চোখ যেতে নিচে নামিয়ে বাড়ি থেকে বের হয়ে রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে চলে যান। এরপর ঢাকা থেকে সিরাজগঞ্জে যাওয়ার জন্য বাসের টিকিট কেটে কাউন্টারে বসে অপেক্ষা করতে লাগে। এমন সময় স্বাধীনের সামনে এসে একটা প্রাইভেট কার দাঁড় করায়। স্বাধীন চিনতে পারেন, দাঁড়িয়ে পড়ে। তখনই নেহা বের হয়ে আসে। নেহা স্বাধীনকে দেখতে পেয়ে এগিয়ে আসে। ম্যাম, আপনি এখানে কোথাও যাবেন? হ্যাঁ, যার জন্য তো এসেছি। তোদের গ্রামের বাড়ি কোথায়? ওইখানে যাব, চল। মানে কি? মানে হলো আমি তোর সাথে তোর গ্রামে যাব। দেখেন মা, আপনার মা বাবাকে ভয় পেয়ে আমাকে গ্রামে পাঠিয়ে দিচ্ছে। আর মা বুঝতে পারছে আপনি আমার সঙ্গে এরকম করছেন। প্লিজ এইখান থেকে যান। আর মা যদি জানতে পারে তাহলে সে অনেক কষ্ট পাবে। আমার মা আমাকে এত বড় করেছে অনেক কষ্ট করে। আমি চাই না আমার জন্য সে কষ্ট পাক। ও আচ্ছা, আমি ভাবছি তুই এমনিতেই যাচ্ছিস।
গ্রামে ঘুরতে, তাই যেতে চেয়েছি। আমি তো জানি না তুই একেবারে চলে যাচ্ছিস। আচ্ছা, দেখে শুনে যাস। নেহার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু বের হতে নিলে হাত দিয়ে মুছে ফেলে। স্বাধীন দেখে অবাক হয়ে যায়। স্বাধীন নেহার যার দিকে তাকিয়ে থাকে। একটু পর বাস চলে আসলে স্বাধীন বাসে উঠে পড়ে। প্রায় 4 ঘন্টা পর স্বাধীন তার বাসায় চলে আসে। তার মামা বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তার মাকে ফোন করেন। বাবা, তুই গিয়েছিস? হ্যাঁ মা, একটু আগে এসেছি। আর তুমি যেন চিন্তা করো না আমাকে নিয়ে। বাবা, তোর সাথে কি নেহার কিছু হয়েছে? ও দেখি কোথায় জানি গিয়েছিল, আসার পর রুমে বসে আছে। খাবার খাওয়ার জন্য 2বার ডাকতে গিয়েছি, কিন্তু কথাই বলছে না। ডেকে ডেকে শেষ পর্যায়ে রেখে এসেছি। দেখো মা, তুমি যা ভাবছো একদমই ভুল। আর আমার সাথে কিছুই হয়নি। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আর আমি আজকে আমাদের বাড়িতে গিয়ে সব পরিষ্কার করে রেখে আসব। তুমি কালকে কিনবা, তারপরের দিন আঙ্কেলের কাছ থেকে টাকা নিয়ে চলে এসো। ঠিক আছে বাবা। আর তোর মামি তেমন একটা ভালো না, তার কথা শুনে তুই আবার মন খারাপ যেন না করিস। যতদিন থাকবে তার কথা শুনে থাকবি। তারপর স্বাধীন তার মায়ের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে তখনই তার মামা রুমে আসে। কি ব্যাপার ভাগ্নে, প্রায় 3 বছর পর বাড়িতে আসলা, এসে আবার কিন্তু তো দেখাচ্ছ, কি হয়েছে? আর আপা আসলো না তোমার সাথে? না মামা, কিছুই হয়নি। মা আগামীকাল চলে আসবে। আর ঢাকায় ভালো লাগছিল না, তাই আর কি গ্রামে চলে আসলাম। এখন থেকে এখানেই থাকবো, এখানেই পড়াশোনা করব। ও আচ্ছা, তা আমরা শুনেছি তোমরা এখানে নাকি বড় লোকেদের বাড়িতে থাকতে, তা টাকা পয়সা কিছু আনোনি সাথে করে? না মামা, টাকা মা দিয়েছে, তা নিয়ে এসেছি। আজকে বাড়িটা ঠিক করতে হবে। আসার সময় দেখে আসলাম টিনগুলো ভেঙে গিয়েছে। বাজার থেকেই কিনে এসে ঠিক করতে হবে। স্বাধীনের কথা শুনে তার মামা মনমরা হয়ে যায়। তারপর স্বাধীনকে বলে, ও আচ্ছা, তাই বলো। ভেবেছি অনেক অনেক টাকা নিয়ে এসেছো। আচ্ছা আসো, খাবার খেয়ে নেবে। তোমার মামি তোমার আসার কথা শুনে অনেক রান্না করেছে। তারপর স্বাধীন তার মামার সাথে রুম থেকে বের হয়ে খাবার টেবিলে এসে খেতে লাগে। খাবার খাওয়া শেষ হলে রুমে গিয়ে রেস্ট নেয়। বিকেলের দিকে বাজারে চলে যায়। বেশ কিছু টিন আর কাঠ কিনে নিয়ে চলে আসে। তারপর সেগুলো দিয়ে বাড়িটা ঠিক করতে লাগে। কে বন্ধু, এতদিন পর তোর ভাইয়ের কথা মনে পড়লো? আর কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্টও নেই। একবার ভেবেছিলাম তুই বোধহয় মরে গেছিস, নাহলে বাড়িতে আসতে। ও তুই? আরে বলিস না, ফোন হারিয়ে গিয়েছিল। আর তোদের নাম্বার আমার কাছে ছিল না, তাই আর ফোন করতে পারি নাই। সরি রে। ও আচ্ছা, আর সরি বলতে হবে না। তা আন্টিকে কোথাও দেখতে পাচ্ছি না, আন্টি আসেনি তোর সাথে? আরে না, মা এখনো আসেনি, আগামীকাল আসবে। তাই বাড়িটা ঠিক করছি, দেখছি যেহেতু ভেঙে গিয়েছে। হ্যাঁ আচ্ছা, আবার কি শহরে যাবি না? এখানে থাকার চিন্তা ভাবনা করেছিস? আরে না, শহরে যাওয়ার আর কোনো ইচ্ছে নেই আমার। এখানেই থাকবো। কিছু জমি আছে মার, ওইগুলো চাষাবাদ করব। আর পাশের গ্রামের কলেজে ভর্তি হয়ে ওইখানে পড়ব। স্বাধীন তার বন্ধুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে তারপর তার বন্ধুকে নিয়ে ঘর পরিষ্কার করতে লাগে। সবকিছু ঠিকঠাক করে রাত হয়ে যায়। তারপর লাইট ফ্যান বাজার থেকে কিনে নিয়ে সেগুলো লাগিয়ে সবকিছু কমপ্লিট করে। যা, সব কমপ্লিট হয়েছে। তোর এখন চল, রবিউল মামার চায়ের দোকানে যাব। ওখানে সবাই বসে আমাকে অনেক ফোন করেছিল, তোর কথা বলিনি, সবাইকে সারপ্রাইজ দিব। আচ্ছা চল, আমি দরজাগুলো তালা দিয়ে আসছি। তারপর স্বাধীন তার বন্ধু দুজনে মিলে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যেতে লাগে। জ্যোৎস্না মাখা রাতটা যেন স্বাধীন অনেক মিস করছিল। অনেকদিন মন ধরে তা উপভোগ করতে লাগে। হাঁটতে হাঁটতে প্রায় 5 মিনিট পর একটা চায়ের দোকানে আসে। দেখে সবাই গল্প করছে। স্বাধীন সেইখানে যেতেই সবাই অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। এক এক করে স্বাধীনকে এসে সবাই জড়িয়ে ধরতে লাগে। আরে এই মাত্র তো আসলাম, সব জানতে পারবি। ওয়েট কর। আর তোরা এভাবে বসে আছিস, চায়ের অর্ডার দে। আর বিলটা আজকে আমি দেব। চায়ের বিল তুই দিবি নাকি আমরা দেবো? নাকি ঢাকা থেকে টাকা ইনকাম করে এসেছিস লাখ লাখ? কথাটা বলে সবাই হাসতে লাগে, সঙ্গে স্বাধীনও হাসতে লাগে। একটু পরে চা আসলে খেতে লাগে আর স্বাধীন তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে লাগে। অনেকটা রাত হয়ে গেলে সবাই
কাছ থেকে বিদায় নিয়ে স্বাধীন তার বন্ধুর বাড়িতে চলে যায়। তারপর স্বাধীন তার মামার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সকালে ঘুম থেকে উঠে গ্রামের সকালের পরিবেশটা উপভোগ করার জন্য স্বাধীন বাইরে বের হয়। দেখে কৃষকরা মাঠে যাচ্ছে কাজ করার জন্য, সবাই যাচ্ছে কাজ করার জন্য। স্বাধীন অনেক দিন পর দেখে, অনেক ভালো লাগে। একটু হাঁটাহাঁটি করে বাসায় যায়। তারপর আরও কিছু কাজ শেষ করে পুনরায় তার মামা বাড়িতে আসে। কথাটা বলে স্বাধীনের মামি বাসা থেকে বের হয়ে মাঠে তার মামার কাছে চলে যায়। অন্যদিকে স্বাধীন খাওয়া দাওয়া করে তাদের বাড়িতে চলে যায়, কাজ করতে লাগে। অন্যদিকে নেহা অনেক রাতে ঘুমায়। অনেক ডাকাডাকি করলেও দরজা খোলে না। ভয় হতে লাগে নেহার। বাবা মাকে ফোন করলে তারা রাতে রওনা দেয়। সকালে বাসায় চলে আসে। তা বাবা, তোমার মা কবে আসবে ঢাকা থেকে? আপাকে দেখি না অনেক দিন হলো। হ্যাঁ, মাকে তো ফোন করেছিলাম, বলছে আজকে না হয় কালকে আসবে। তা বাবা, তোমার মামা রাতে বলল, শুনলাম তোমার নাকি একেবারে গ্রামে চলে এসেছো আর ঢাকায় যাবে না। তা কি করবে এখানে? নানা যে জমিগুলো মার নামে লিখে দিয়ে গিয়েছিল সেগুলো মামা চাষাবাদ করছে, ওইগুলো চাষবাস করব আর এখানেই কলেজে ভর্তি হব। সক্ষত তোদের জমি দেব। এখন তোর মা গিয়ে আসুক, তারপর দেখবি তোদের সাথে কি করি। মামি এইভাবে কি ভাবছেন? না রে বাবা, তেমন কিছুই না, তুই খা, আমি আসছি। দেখি তোর মামা কোথায় গেছে। মা প্লিজ দরজা খোল। তোর আন্টি বলছে তুই রাতেও কিছু খাসনি, কালকে দিনে কিছুই খাসনি তুই। দোয়ার চা আটকে রেখেছিস, ফোন করছি রিসিভ করছিস না। দরজা খুল মা। কি হয়েছে? তোমরা তো ডাকাডাকি করছো কেন? বলছি আমাকে একটু একা থাকতে দাও। তোমাদের কানে কথা যাচ্ছে না নাকি? প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। মারে তোর কি হয়েছে আমাকে খুলে বল। দেখ তুই আমাদের একমাত্র মেয়ে, ছোট থেকে বড় হয়েছিস, কখনোই তুই যা চেয়েছিস তা তোকে দেইনি, এমনটা হয়নি। এরকম করছিস কেন? তোর জন্য বিয়ে বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসলাম, তোকে যেতে বললেই এক ঘরে থেকে তুই গেলি না। কি হয়েছে না মা বল। নেহা কি বলবে বুঝতে পারে না আর মনে মনে ভাবে, মা বাবাকে আর বলেই বা কি লাভ? যাকে আমি ভালোবাসি পছন্দ করি সে তো আমাকে ভালোবাসে না। মারে কি হয়েছে, কি ভাবছিস? এভাবে দেখ, আমাকে খুলে বল। নেহা তার মায়ের কথা শুনে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে খাটের উপর গিয়ে ফোনটা বের করে দেখে সকাল 10টা বাজে। তারপর চোখ মুছে কৃত্রিম একটা হাসি রেখা টেনে বলে, মা কিছুই হয়নি, আর সরি তোমাদের আনন্দ মুহূর্ত নষ্ট করার জন্য। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে নেহা তার মাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে যেতে যাবে। তখনই নেহার মা হাত ধরে ফেলে। নেহা পেছনে ফিরে তার মায়ের দিকে তাকাতে নেহার মা বলে, ঠিক বলছিস তো? কিছুই হয়নি, সব ঠিক আছে তো মা? আমার সব ঠিক আছে। আসলে এত বড় বাড়িতে কখনো একা থাকিনি তো, তাই ভয় পেয়ে রুমের দরজা আটকে বসেছিলাম। তোমরা এসেছো, এখন সব ঠিক হয়ে যাবে। আর আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর সবাই একসঙ্গে খাবার খাবো। তারপর নেহা ওয়াশরুমে চলে যায়। দরজাটা আটকে আয়নার দিকে তাকিয়ে থেকে নিজেই বলে, নেহা তুই কি করছিস? একটা ছেলের জন্য নিজে কিভাবে নষ্ট করবি? আর তুই ভালোবাসিস কথাটা বলেছিস একবারও? এমন যেমনটা করছিস, ওর জায়গায় অন্য কোনো ছেলে থাকলে তোর সঙ্গে উল্টাপাল্টা কাজ করতো। সেখানে ও ভালো ছেলের জন্যই বেঁচে গিয়েছিস। আর যদি বুঝিয়ে বলতে অবশ্যই বুঝতো। আর ওকে নিয়ে একদমই ভাববে না। নতুন করে সবকিছু শুরু কর, নতুন জীবন। কথাটা বলেই নেহা ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে হাসতে হাসতে নিচে আসে। নেহার মা বাবা, স্বাধীনের মা বাবা অবাক হয়ে যায়। সবাইকে অবাক করে দিয়ে নেহা খাবার টেবিলে বসে খাবার খেতে লাগে। এভাবে সবাই তাকিয়ে আছো কেন? যেন ভূত দেখছো। আর সরি বাবা, তোমাদের আনন্দ নষ্ট করার জন্য। দেখ, বোকা মেয়ে সরি বলতে হবে না। আর আমি জানি তুই একা এই বাড়িতে থাকতে পারবি না, তার জন্যই তো জোরাজুরি করছিলাম নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তুই তো গেলি না। বাদ দে এসব কথা। বিয়েতে একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয়েছে, বাংলাদেশের একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানির মালিকের ছেলে। আমার অনেক পছন্দ হয়েছে, ভেবেছি ওর সঙ্গে তোর বিয়ে দিব। ছেলের নাম্বারটাও নিয়ে এসেছি।
বাবা এইসব নিয়ে আমি একদমই ভাবতে চাচ্ছি না। লেখাপড়া করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপরে এইসব নিয়ে চিন্তা করব। আর তোমরা কি টাকা পয়সার অভাব? আর তোমার কি টাকা পয়সার অভাব যে বড়লোক ঘরে আমাকে বিয়ে দিবে? আমার স্বপ্ন ছোট দেখে একটা ছেলেকে বিয়ে করব, তারপর তোমাদের নিয়ে একসঙ্গে থাকবো। নেহার এমন কথা শুনে নেহার মা বাবা নিজেদের মধ্যে চাউচেই করতে লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে বসার রুমে বসে সবাই মিলে টিভি দেখতে লাগে। স্বাধীনের মা চা নিয়ে এসে সবাইকে দিতে লাগে। আচ্ছা, বাড়িতে আসার পর থেকে তো আমি স্বাধীনকে দেখতে পাচ্ছি না। ও কোথায়? ভাইজান ও গ্রামে গেছে, আর আসবে না। আমিও কাজ ছেড়ে দিয়ে আজকে গ্রামে চলে যাব। আপনাদের আসার অপেক্ষা করছিলাম। এসেছেন যেহেতু সব কিছু বুঝিয়ে দিয়ে ভাবি আসেন আপনি। কি বলছো তুমি? এসব কাজ ছেড়ে দিবে মানে? দেখো, তোমাদের তো কোনো অসুবিধা করছে না। স্বাধীন পড়াশোনা করতো, পাশাপাশি কাজ করতো। আমি কখনোই ওর পড়াশোনা নিয়ে কথা বলিনি। তুমিও ভালো করে জানো আমি আর তোমার ভাবি অনেক ভালোবাসি ছেলেটাকে। কিন্তু কি হলো, গ্রামে চলে গেল, তুমিও চলে যাবে? ভাইজান আসলে আমার গ্রামের মানুষ তো, শহরে তেমন একটা আর ভালো লাগছে না, তাই ওইখানে চলে যাব। জমি আছে কিছু, এগুলো চাষবাদ করব। আর আমি আর আমার ছেলে তো দুজনের সমস্যা হবে না। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আমাদের বিপদে পাশে দাঁড়িয়েছিলেন। নেহার মা কি যেন চিন্তা করতে লাগে। তখনই নেহার বাবা নেহার মাকে বলে, তুমি এভাবে কি ভাবছো বলো তো? যেহেতু কাজ করতে চায় না, গ্রামে চলে যাবে, তুমি সবকিছু বুঝে নিয়ে কিছু টাকা দিয়ে দাও। কই কিছু না তো। আচ্ছা আসেন আপনি আমার সাথে। নেহার মা স্বাধীনের মা চলে যায়। স্বাধীনের মা সব কিছু বুঝিয়ে দিতে লাগে। নেহার মায়ের রুমে গেলে বেশ কিছু টাকা দেয়। স্বাধীন মায়ের রুমে এসে এসব গোছাতে লাগে। এমন সময় নেহার রুমে প্রবেশ করে। আন্টি এইভাবে চলে যাচ্ছেন? আপনাকে অনেক মিস করব। আমিও মা তোমাকে অনেক মিস করব। তোমাদের বাসায় আসার পর থেকে কখনো তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করনি, কাজের মেয়ের মতো দেখনি আমাকে। ভালো থেকো মা। আর একটা কথা, এই বয়সটা ভুল করার, কিন্তু ভুলের জন্য কখনো নিজের ভুল কিছু সিদ্ধান্ত নিও না। ঠিক আছে আন্টি। তাই আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আর আমাকে অ্যাড্রেস দিবেন। আমার অনেক গ্রাম দেখতে ইচ্ছে করে, কিন্তু মা বাবা যেতে দেয় না। শুনেছি গ্রাম দেখতে অনেক ভালো লাগে। আমার অনেক দেখতে ইচ্ছে করছে। কিছু মাস পরে তো শীত হবে, তখন যাব। পাগলি মেয়ে, নাম্বার আছে, ফোন করে যেও। ভালো থেকো মা, আর নিজের যত্ন নিও। আর একদমই পাগলামি করবে না। নেহার সঙ্গে কথা বলতে লাগে, সব কিছু বুঝে নেয়। তারপর নেহার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে স্বাধীনের মা বাসার বাহিরে এসে রিক্সা না পেয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগে। এমন সময় একটা কালো প্রাইভেট কার এসে সামনে দাঁড়ায়। স্বাধীনের মা ভয় পেয়ে যায়, না দাঁড়িয়ে হাঁটতে লাগে। তখনই এক চিরচেনা মুখ এসে সামনে দাঁড়ায়। স্বাধীনের মায়ের চোখ দিয়ে নিজের অজান্তেই অশ্রু বের হতে লাগে। তো তো তুমি তুমি এখানে যে, আর এত বছর পর গাড়িতে ওঠো? দেখেন, আমি আপনাকে ভুলে গিয়েছি। আর অতীত নিয়ে আমি আর বেশি দূরে যেতে চাই না। দেখো, আই এম সরি। আসলে আমার ওভাবে আসা উচিত হয়নি। আমি গিয়েছিলাম তোমাদের গ্রামে, কিন্তু আর খুঁজে পাইনি। শুনেছি তুমি নাকি মা হতে চলেছো। সবাই তোমার নামে মিথ্যা অপবাদ দিয়ে, তাই তুমি মিথ্যা অপবাদ নিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় চলে এসেছো। অনেক খুঁজেছি, কিন্তু হঠাৎ কখনো ভাবতেও পারিনি এত বছর পর। তারপর স্বাধীনের বাবা স্বাধীনের মায়ের হাত থেকে ব্যাগপত্র নিয়ে গাড়ির ডিকিতে রেখে দেয়। গাড়িতে উঠে বসে স্বাধীনের মা। স্বাধীনের বাবা ড্রাইভ করতে লাগে। এখন কোথায় যাচ্ছ তুমি? আর আমার ছেলে কোথায়? আমার গ্রামের বাড়ি তো চেনো না, ওই দিকে যাও, গ্রামে যাব। আর তোমার ছেলেকে অনেক যত্ন করে বড় করেছি, তাকে নিয়ে এসো। স্বাধীনের বাবা স্বাধীনের মায়ের এমন কথা শুনে অনেকটা অবাক হয়ে যায়। প্রশ্নসূচক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। আর কত কাজ করবে? সব তো হয়ে গিয়েছে। এখন আন্টি আসলে দেখবি কত খুশি হয়ে যায়। বাড়িতে যা, খাবার খেয়ে আয়, আমিও যাচ্ছি। আচ্ছা, যাচ্ছি। আর তুইও যা। আরও অনেক অনেক ধন্যবাদ তোকে আমাকে হেল্প করার জন্য। আমার কাছে এখন টাকা নেই, মা আসলে তোকে কিছু টাকা দেব। আরে পাগল, সবকিছু হিসাব টাকা দিয়ে কখনই হয় না। তুই বন্ধু, এতদিন পরে এসেছিস, আর তোকে সাহায্য করবো না তো কি করে করব বল? আর এসব কথা বলবি না আমাকে। তারপর স্বাধীন তার বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে তার মামা বাসায় চলে আসে।
বাড়ির সামনে চলে আসে, বাড়িতে ঢুকতে যাবে এমন সময় রাস্তায় বড় প্রাইভেট কার দেখে অনেকটা অবাক হয়ে যায়। ধীরে ধীরে বাসার ভেতরে প্রবেশ করে, কাউকে দেখে না। তার রুমের দিকে যেতে যাবে এমন সময় তার মায়ের একজন মধ্যবয়স্ক লোক জড়িয়ে ধরে কান্না করছে। স্বাধীন অবাক হয়ে যায়, মাথা নিচু করে রুমের ভিতর প্রবেশ করতে লাগে। স্বাধীনের বাবা দেখে উঠে খাটের উপর বসে পড়ে। মা, ইনি কে? এর আগে তো ওনাকে কখনো দেখিনি। বাবা, তোর কাছ থেকে অনেক কিছু লুকিয়েছি আমি, আর কিছু লুকাতে চাই না। তোকে বলেছিলাম তোর বাবা তোকে ছোট রেখে মারা গিয়েছে। আসলে না, এটা তোর বাবা। মানে কি বলছো মা এগুলো তুমি? আর উনি যদি মারার না যেয়ে থাকে তাহলে এত বছর তো আমাদের খোঁজ নিতে পারতো। কখনো তো দেখিনি তাকে খোঁজ নিতে। বাবা প্লিজ, তুই তোর বাবাকে ভুল বুঝিস না। আসলে আমি তোর বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে দূরে সরে থেকেছি, তাই তোর বাবা খোঁজও আমাদের পায়নি। ও আচ্ছা, বুঝতে পারছি। তা তিনি এখন কি চাই আমাদের কাছ থেকে? বাবা, এমনভাবে কথা বলিস কেন? নয় তোর জন্মদাত্রী বাবা, আর এখন তুই তোর বাবার সাথে তাদের সাথে থাকবি? মানে কি বলছো তুমি মা এসব? তুমিও কি যাবে না? না বাবা, আমি যাব না। শহর আর আমার একদমই ভালো লাগে না, এখানেই থাকবো। তুই তোর বাবার সাথে যা। আর উনি কিন্তু অনেক বড় মানুষ, ওনার বড় বড় কোম্পানি আছে যেগুলো বাংলাদেশের টপ কোম্পানিগুলোর মধ্যে জায়গা দখল করে রেখেছে। স্বাধীন কথাটা শুনে অনেকটা অবাক হয়। এত বড় মানুষ তার বাবা। বাবা, তুই ওনার সাথে গেলে তোর লাইফ সেটেল হয়ে যাবে। তুই ওনার সাথে যা, আর আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। মা, আজ পর্যন্ত তোমার কোনো কথা ফেলে দেইনি, কিন্তু এটা পারবো না। আমি তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, সেটা যে কেউ আসুক না কেন। আর ওনাকে তো আমি এর আগে কখনো দেখিও নি, তাহলে কিভাবে হঠাৎ করে একজনকে বাবা বলে সম্বোধন করতে পারবো? তুমি ওনাকে চলে যেতে বলো, আমি যাব না, তোমার সাথে থাকবো। বাবা এইভাবে প্লিজ বলো না। দেখো, তোমাকে আর তোমার মাকে আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও পাইনি। শেষমেশ হাল ছেড়ে দিয়েছিলাম। আজ হঠাৎ রাস্তায় দেখা হয়, বিশ্বাস করো বাবা, অনেক খুশি হয়েছি। প্লিজ আমাকে ভুল বোঝো না। হ্যাঁ, এটা স্বীকার করছি, তোমার মার সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি, তার কারণে তোমাকে আর তোমার মাকে আমি হারিয়ে ফেলেছি। দেখেন, আমি আপনাকে চিনি না, আর আপনাকে চিনতেও চাই না। আমার মা, আমার বাবা সব উনি। সো আপনি আসতে পারেন। স্বাধীন মা উঠে স্বাধীনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগে। স্বাধীনের বাবা উঠে স্বাধীনের মাকে ছাড়িয়ে দেয়। তোকে আমি এই শিক্ষা দিয়েছি কিভাবে বাবার সাথে কথা বলতে হয়। দেখ, তুই তোর বাবার সাথে চলে যা, আমাকে নিয়ে ভাবতে হবে না। আর যদি না যাস তাহলে তোর সাথে কথা বলবো না আমি। কে আপনি? হ্যাঁ বলেন তো। আপনার জন্য আমার মা জীবনের প্রথম আমার গায়ে হাত তুলেছেন। প্লিজ আপনি চলে যান, আর নেক্সট টাইম আসবেন না। আর মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, এটাই আমার প্রথম কথা, আর এটাই শেষ কথা। তুই যতই জোরাজুরি করো না কেন। কথাটা বলে স্বাধীন রুম থেকে বের হয়ে যায়। তুমি ওকে নিয়ে ভেবো না, আমি বুঝিয়ে পাঠিয়ে দিব। তোমার কার্ড দিয়ে যাও, আর আমাকে নিয়ে টেনশন করতে হবে না। আর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মৃত্যুর খবর শুনলে তুমি প্লিজ শেষবারের মতো এসে আমাকে শেষবারের মতো তুমি কবরে শুইয়ে দিও। দেখো, আমি তোমাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, তোমাকে বাঁচিয়ে তুলবো, আগের মতো হয়ে যাবে। প্লিজ তুমি শুধু একবার রাজি হও। পাগলের মতো কান্না করতে হবে না। ডাক্তার বলেছে আমি একদম লাস্ট স্টেজে আছি। প্রথম দিকে থাকলে চিকিৎসা করে ঠিক হয়ে যেত, কিন্তু এখন আর তা সম্ভব না। হাতে খুব অল্প সময়, তাই তো গ্রামে চলে এসেছি। ওর নানা আমার নামে যে সম্পত্তিগুলো দিয়েছিল সবগুলো ওর নামে দিয়ে যেতে পারলেই হয়। আমি তো আমার ভাই আর ভাবিকে চিনি, ওনারা কতটা জঘন্য।
স্বাধীনের মা বাবা দুজনেই কথা বলতে লাগে। এক পর্যায়ে স্বাধীনের বাবা স্বাধীনের মার কাছে হাল ছেড়ে দিয়ে কান্না করতে করতে বিদায় নিয়ে প্রাইভেট কার নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে স্বাধীন কান্না করতে করতে নদীর তীরে গিয়ে বসে থাকে আর পানির দিকে তাকিয়ে থাকে। সেইভাবেই অনেকটা সময় পার হয়ে যায়। বিকেলের দিকে স্বাধীনের বন্ধু তাকে খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে না পেয়ে নদীর তীরে এসে দেখে স্বাধীন বসে আছে। স্বাধীনের পাশে তার বন্ধু বসে পড়ে। তুই এখানে এসে বসে আছিস আর তোকে কোথায় কোথায় খুঁজে পাচ্ছে না? তখনই মনে পড়ে গেল ছোটবেলার কথা। তুই তো মন খারাপ হলে নদীর পাড়ে এসে বসে থাকতে, তাই এসে দেখি এখানে বসে আছিস। ছোট্ট অভ্যাসটা এখনো গেল না তো? আরে দেখো না, কখনো যাকে দেখিনি আজ হঠাৎ এসে বলছে সে আমার বাবা। আর মাও কি পাগল হয়ে গেছে নাকি? আমাকে তার সঙ্গে যেতে বলছে। দেখ, আমি আন্টিকে চিনি, উনি যা করছে তোর ভালোর জন্য করেছে। আমি বলি তুই রাজি হয়ে যা। আন্টি তো আমাকে বুঝিয়ে বলল, শুনে মনে হলো তোর বাবা অনেক অনেক বড় লোক, আর এভাবে চলতে হবে না। তুইও এসে এভাবে শুরু করলি? দেখ, ছোট্ট থেকে যাকে দেখিনি কখনো আমাদের খোঁজ নেয়নি, আর আমি কিভাবে মাকে ছেড়ে তার সাথে যাব বল? এই টপিক বাদে তুই যদি কথা বলতে চাস তাহলে বল, না হলে প্লিজ চুপ থাক। আচ্ছা ভাই, সরি, আমাকে ক্ষমা করে দে। এখন চল আমার সাথে, চায়ের দোকানে যাই, সবাই বসে আছে। আচ্ছা চল তাহলে। তারপর দুজনে উঠে চায়ের দোকানের দিকে যেতে লাগে। স্বাধীন দোকানে বসে থেকে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে লাগে। রাত অনেক হলে বাড়িতে যায়, দেখে তার মা এখনো বসে আছে খাটের উপরে, যেন কোনো কিছু নিয়ে চিন্তা করছে। স্বাধীন তার মায়ের পাশে গিয়ে বসে। মা আই এম সরি, আর প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। পাগল ছেলে, ক্ষমা চাইতে হবে না। আর আমি তোর ভালো চাই। তুই তোর বাবার কাছে গেলে তোকে আর এভাবে থাকতে হবে না। দেখো মা, আমি ওনাকে চিনি না, আর আমি ওনার কাছে যেতেও চাই না। যেখানে তুমি যাবে না সেখানে আমি কখনোই যাব না। তুমি আমার বাবা, তুমি আমার মা। কথাটা বলে স্বাধীন তার মাকে জড়িয়ে ধরে। স্বাধীনের মার চোখ দিয়ে অশ্রু বের হতে লাগে, হাত দিয়ে মুছে ফেলে বলে, পাগল ছেলে, এত ভালোবাসিস আমাকে, যদি এখন মারা যাই তখন কিভাবে থাকবি তুই বল? মা কি বলে এসব? তুমি দেখো, তুমি মারা যাবে কেন? এসব কথা বললে কিন্তু আমার অনেক কষ্ট হয়। তোমার সাথে কথাই বলবো না আমি আর। দেখো পাগল ছেলের কথা, সবাইকে মরতে হবে বুঝলে, তাই আমাকে ছেড়ে বাঁচতে শেখো। তাই বলছি তোমার বাবার কাছে চলে যাও, অনেক সুখে থাকবে তুমি। তোমাকে ছেড়ে আমি সুখে থাকতে চাই না, প্লিজ বাদ দাও। আর চলো খাবার খাবো, অনেক ক্ষুধা লেগেছে, দুপুরে তো কিছুই খাইনি। আচ্ছা তুই এখানে বস, আমি খাবার নিয়ে আসছি। রুম থেকে বের হয়ে খাবার নিয়ে রুমে এসে স্বাধীনকে খাইয়ে দিতে লাগে। স্বাধীন তৃপ্তি নিয়ে খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন অন্য আরেকটি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই স্বাধীনের ঘুম ভেঙে যায়। উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়, একটু হাঁটাহাঁটি করে বন্ধুদের সঙ্গে। তারপর বাড়িতে আসে, দেখে তার মামি রান্না করছে। স্বাধীন তার মামির কাছে গিয়ে বলে, মামি, তুমি একা রান্না করছো যে? মা কি এখনো ঘুম থেকে ওঠেনি? ম্যাম সাহেব তো এখন আসছে, দেখো পড়ে পড়ে ঘুমাচ্ছে। শহরে তো মানুষের বাড়িতে কাজ করে খেত, এখন তো এটাই তার নিজের বাড়ি, আর আমরা হচ্ছি চাকর। মামি, তুমি এগুলো কি বলছো? আচ্ছা, আমি আর মা আজকে আমাদের বাড়িতে চলে যাব। এখন তো মা ছেলে এসেইছো আমাদের ধ্বংস করার জন্য। যাবি কেন? থাক আরো 2-3 মাস আমার বাড়িতে খেয়ে সবকিছু ধ্বংস করে তারপর যাস। স্বাধীন কোনো কথাই বলে না। রাগ হতে লাগে, উঠে রুমে আসে, দেখে তার মা এখনো ঘুমাচ্ছে। স্বাধীন গিয়ে তার মাকে ডাকতে লাগে, কিন্তু কোনো সারা শব্দই পায় না। স্বাধীন ভয় পেয়ে কাছে গিয়ে হাত ধরে ঝাঁকাতে লাগে আর ডাকতে লাগে, মা এখনো ঘুম থেকে ওঠোনি? এত বেলা হয়ে গিয়েছে, চলো আমরা আমাদের বাড়িতে যাব। এইখানে আর এক মুহূর্ত থাকবো না। কিন্তু কোনো সাড়াই পায় না। স্বাধীন ভয় পেয়ে যায়, কাঁথা সরিয়ে দেখে ঘুমিয়ে আছে। নাকের কাছে হাত নিয়ে যেতে ভয় পেয়ে যায়, খানিকটা দূরে সরে যায়। পুনরায় উঠে দৌড়ে আবার তার মায়ের কাছে আসে, হাতের পালস চেক করতে লাগে, কিন্তু কোনো সারা শব্দই পায় না। স্বাধীন জোরে জোরে ডাকতে লাগে আর কান্না করতে লাগে। এমন করতে